তাহলে ছাত্ররা আমরা শুরু করছি উদ্ভিদ হরমোন। তো এই উদ্ভিদ হরমোন মানে যে হরমোন উদ্ভিদ দেহে পাওয়া যায় তাকে আমরা বলবো উদ্ভিদ হরমোন। তো তার আগে তাহলে হরমোন কাকে বলে একটু জানতেই হবে। হরমোন হরমোনের কতগুলো বৈশিষ্ট্যগুলো যদি জেনে যাই তাহলে হরমোন কি আমরা সরাসরি বলতে পারবো। হরমোন হলো জৈব রাসায়নিক পদার্থ। কি কি হতে পারে? এরা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন রকমের প্রকৃতি। আমরা যখন প্রাণী হরমোন পড়ব তখন সেটা আমরা ভালো করে জানবো। জৈব রাসায়নিক পদার্থ। 2 নম্বর কি? খুব অল্প পরিমাণে প্রয়োজন, খুব অল্প পরিমাণে কাজ করে। খুব অল্প লাগে হরমোন, বেশি লাগে না, কিন্তু বেশি হয়ে গেলে আবার আমাদের বিভিন্ন ধরনের এর ক্ষতিকারক প্রভাব বেশি প্রকটিত হয়। 3 নম্বর হচ্ছে হরমোন কাজ করার পরেই, ক্রিয়ার পরেই ধ্বংসপ্রাপ্ত হয়। ক্রিয়ার পরেই ধ্বংস হয়। তো এইটা দিলেই আমরা এই 3টে লাইনে যোগ করে দিই তাহলে হরমোনের সংজ্ঞা হয়ে গেল। হরমোন হলো যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের কোষে, উদ্ভিদের বা আমরা যদি উদ্ভিদ পড়ি তবে উদ্ভিদ বলবো, উদ্ভিদের দেহে অল্প পরিমাণে থেকে কাজ করে এবং ক্রিয়ার পরই ধ্বংসপ্রাপ্ত হয়, সেই সমস্ত রাসায়নিক পদার্থকে আমরা বলবো হরমোন। এবার এই হরমোন, উদ্ভিদ হরমোন কি আবিষ্কার করেছিলেন? আবিষ্কর্তা, হরমোনের আবিষ্কর্তা, এটা প্রশ্ন আসে। বেলিস ও স্টার্লিং। বেলিস ও স্টার্লিং হরমোন আবিষ্কার করেন এবং উদ্ভিদ হরমোনের নামকরণ করেছিলেন তিনি বেলিস ও স্টার্লিং। তো হরমোন কি? হরমোন কি আবিষ্কার করেন? হরমোন সাধারণত কিভাবে কাজ করে এটা আমরা প্রাণী হরমোন যখন পড়ব তখন আমরা ভালোভাবে জানবো হরমোন কিভাবে কাজ করে। হরমোন একটা যদি কোষ দেখি, আমরা এইটা যেটা পড়েছি কোষ পর্দা। কোষ পর্দার গঠন আমরা তো সেরকমভাবে আমরা 9-এ পড়েছি যে ফ্লুইড মোজাইক মডেল। সেই কোষ পর্দার এটা লিপিড, দ্বিস্তরীয় লিপিড, এবং তার বাইরে থাকছে প্রোটিন। এই হরমোন এই প্রোটিনের গায়ে যুক্ত হয়, মেমব্রেন, এটা লিপিডের মেমব্রেন প্রোটিনের গায়ে যদি হরমোন লেগে যায় তখন হরমোন বিভিন্ন রাসায়নিক ক্রিয়া এর ভিতরে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন মেসেঞ্জার, প্রাইমারি মেসেঞ্জার, সেকেন্ডারি মেসেঞ্জার এবং বিভিন্ন কাইনেজ সূচকগুলোকে পর্যায়ক্রমিকভাবে সক্রিয় করতে করতে অবশেষে কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভিতর যে ডিএনএ আছে, সেই ডিএনএর উপর প্রভাব বিস্তার করে এবং নির্দিষ্ট কিছু প্রোটিন তৈরি করবার কাজ বাড়িয়ে দেয় এবং উদ্ভিদের বা প্রাণীর সেই কোষের ক্রিয়াকলাপের পরিমাণটা বৃদ্ধি করে দেয়। তো হরমোন সাধারণত 2ভাবে কাজ করতে পারে। 1 নম্বর হরমোন, কিছু হরমোন কোষের পর্দার মধ্যে অবস্থিত কিছু প্রোটিনের গায়ে যুক্ত হয়ে ভেতরে না ঢুকেই বিভিন্ন উৎসেচককে পর্যায়ক্রমিকভাবে সক্রিয় করার মাধ্যমে অবশেষে ডিএনএর উপর কাজ করে প্রোটিন তৈরি করে নতুন কিছু একটা কাজ করতে পারে। অথবা কোনো হরমোন এই কোষ পর্দা ভেদ করে ঢুকে গিয়ে সাইটোপ্লাজম ভেদ করে সরাসরি নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় প্লাজমের ভিতর কোনো প্রোটিনের গায়ে যুক্ত হয়ে গিয়ে ডিএনএর গায়ে কাজ করতে পারে। তো এইভাবে হরমোন সাধারণত কাজ করে। তো আমরা উদ্ভিদ হরমোন এবার পড়তে বসেছি যে উদ্ভিদ হরমোন কয় রকম। প্রধানত যে উদ্ভিদ হরমোনগুলো আমরা পড়ব সে প্রধানত উদ্ভিদ হরমোন হচ্ছে 3 রকম। আমাদের বইয়ে সিলেবাস আছে অক্সিন, জিব্বারেলিন, 3 নম্বর হচ্ছে সাইটোকাইনিন। 3 রকম হরমোন। তার আগে আরেকটা প্রশ্ন আমাদের জেনে নেওয়া দরকার যে হরমোনের আরেকটা নাম আছে, সেটা হলো রাসায়নিক সমন্বয় সাধক। রাসায়নিক সমন্বয় সাধক।
হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন? এটা কিন্তু আরেকটা প্রশ্ন যেটা বারে বারে আসে। হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন? কারণ দেখো দুটো নাম, রাসায়নিক মানে এটা এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, দুই নম্বর কি সমন্বয় সাধক। সমন্বয় সাধক তার মানে কি বিভিন্ন কলা কোষের মধ্যে সমন্বয় সাধন করে, বিভিন্ন কলা কোষের মধ্যে সমন্বয় সাধন করে। তাই জন্য দুটো জিনিস যদি একসাথে করে দিই তাহলেই হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন আমরা বুঝে যাব যে হরমোন হলো জৈব রাসায়নিক পদার্থ এবং এই রাসায়নিক পদার্থ বিভিন্ন কলাকোষের মধ্যে, উদ্ভিদ বা প্রাণীর কলাকোষের মধ্যে সমন্বয় সাধন করে, তাই জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে। আবার একটা প্রশ্ন আসে, প্রশ্নটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হরমোন ও উৎসেচকের পার্থক্য। এই হরমোন ও উৎসেচকের পার্থক্যের মধ্যে আমরা যে হরমোনের তিনটে বৈশিষ্ট্য আগে পড়লাম, সেই তিনটে বৈশিষ্ট্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে লিখলেই হরমোন আর উৎসেচকের পার্থক্য হয়ে যায়। হরমোন ও উৎসেচকের পার্থক্য যেটা আমরা যেমনভাবে পার্থক্য লিখবো, দু নম্বরের জন্য দুটো পার্থক্য, বেশি লিখতে যাবো না মাধ্যমিকে। হরমোন আর উৎসেচক, হরমোন আর উৎসেচক। প্রথম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দিয়ে যদি হরমোন উৎসেচক লিখি, হরমোন বিভিন্ন ধরনের, প্রোটিন, পেপটাইড, স্টেরয়েড, বিভিন্ন প্রকৃতির হতে পারে। উৎসেচক প্রধানত প্রোটিন, এটা হলো প্রকৃতি, এটা প্রকৃতিগত পার্থক্য। এবার কাজ, কাজের পর ধ্বংস হয়, আর আরো কিছুক্ষণ এর সময়কাল হরমোনের থেকে বেশি, হরমোনের থেকে দীর্ঘ। আমি আরেকটা পার্থক্য উদাহরণ দিয়ে একটা পার্থক্য করে দিতে পারি। 3 নম্বর যদি আসে, 3টে পার্থক্য, একটা হরমোনের নাম দিয়ে দিলাম, উদ্ভিদ হরমোন যদি আমরা পড়াচ্ছি অক্সিন লিখে দিলাম। আর একটা উৎসেচকের নাম যদি বলি, আমাদের উদ্ভিদের দেহে সবথেকে বেশি পরিমাণে যে উৎসেচকটা পাওয়া যায় তার নাম হচ্ছে আরইউবিপি কার্বক্সিলেজ। এটা মুখস্থ করে নাও, পরে আমরা 9-এ হয়তো পড়েছিলে এটা, আরইউবিপি কার্বক্সিলেজ। সবথেকে বেশি যে এই উৎসেচকটাই পাতায় থাকে, এই পাতায় কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধ করে, আরইউবিপি কার্বক্সিলেজ, রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। রুবিস্কো এর নাম হচ্ছে, সংক্ষিপ্ত নাম হচ্ছে রুবিস্কো। তাহলে আমরা হরমোন উৎসেচক হয়ে গেল। আমরা এবার শুরু করছি উদ্ভিদ হরমোনের অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। আমরা প্রত্যেকটা পড়ব। তাহলে ছাত্ররা আসো আমরা এবার অক্সিন সম্পর্কে, উদ্ভিদ হরমোন যে অক্সিন, সেই তার উপাদান, তার গঠন, তার কাজ, এগুলো সম্পর্কে জানি। এখানে ছোট ছোট প্রশ্ন আসে। অক্সিন কি জাতীয় হরমোন? অক্সিন কি, যে পরীক্ষার প্রশ্ন আছে অক্সিন কি? অক্সিন হলো নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন। এক কথায় নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন, ইন্ডোল বর্গভুক্ত, ইন্ডোল বর্গভুক্ত। আরো একটা বৈশিষ্ট্য যদি বলি, ভাজক কলায় উৎপন্ন হয়। তার মানে আমরা দেখো কি প্রকৃতি, কোথায় উৎপন্ন, আর কাজ কি? প্রধান যে কাজ কোষ বিভাজন। কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি, আকার আয়তন বৃদ্ধি। তো অক্সিন হলো এমন একটা হরমোন যে উদ্ভিদের ভাজক কলা, মানে এটা কোথায় হয়? এই ভাজক কলা, মানে ভাজক কলা উদ্ভিদের কোথায় কোথায় থাকে? খুব সহজ, উদ্ভিদের যে অঙ্গগুলো দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় তার অগ্রভাগে থাকে ভাজক কলা।
অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের কাণ্ডের মাথায় থাকে বা মূলের মাথায় থাকে বা কচি পাতার মাথায় থাকে। তো এই যে কাণ্ড লম্বা করা, পাতা বড় করা বা মূল লম্বা করা, এই কাজগুলো করা হচ্ছে অক্সিন। তো অক্সিন থাকবে হচ্ছে ভাজক কলার কোষগুলোতে। এটা কি তাদের হরমোন? ইন্ডোল বর্গভুক্ত হরমোন। এর মূল কাজটাই হচ্ছে উদ্ভিদের কোষ বিভাজনগুলো বাড়িয়ে দিবে, কোষের আকার বাড়াবে, আয়তন বাড়াবে, ফলে কোষের সার্বিক উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ঘটবে। সব থেকে বেশি পরিমাণে এই হরমোনটা থাকে। তো আমরা এই অক্সিনের আবিষ্কর্তাকে, এটা আরেকটা 1 নম্বর ছোট প্রশ্ন, অক্সিন কে আবিষ্কার করেছেন? ওয়েন্ট, ইংরেজিতে বলে WENT, বাংলায় আমরা বলছি ভেন্ট। ওয়েন্ট উচ্চারণ নেই, ভেন্ট। ভেন্ট অক্সিন আবিষ্কার করেছিলেন। অক্সিন কোথায় আবিষ্কার করলেন? সেটা হচ্ছে অ্যাভিনা বা জয়ী, অ্যাভিনা স্যাটিভা উদ্ভিদের মধ্য থেকেই আমাদের ভেন্ট অক্সিনকে আবিষ্কার করেছিলেন। তো তাহলে এবার আমরা জানি যে অক্সিনের কাজ। অক্সিন কিন্তু প্রচুর কাজ করে এবং অক্সিন কয় রকমের হয়, এটা আমাদের তারপরের প্রশ্ন যে অক্সিন কয় রকম, প্রাকৃতিক অক্সিন আর কৃত্রিম অক্সিন। অক্সিন যদি আমরা উদ্ভিদের দেহে কোন অক্সিন পাবো, উদ্ভিদ দেহে পাওয়া অক্সিনটা কোন হতে পারে? সেটা হচ্ছে IAA। এটা উদ্ভিদের দেহে পাওয়া যাবে। এর নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। EIA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এইটা। এবং এটা হলো প্রাকৃতিক। আর কৃত্রিম অক্সিন কি? কৃত্রিম যদি হয় তার 2-1টা নাম আমাদের জানতে হবে, কারণ এটা আমরা শেষের চ্যাপ্টারে এইটা নিয়েই মূল কাজ। যে আমাদের যেটা প্রশ্ন আসে যে কৃত্রিম হরমোনের কৃষিকাজে প্রয়োগ কিংবা হরমোনের কৃষিকাজে ভূমিকা, এইখানেই সব জিনিসগুলো লুকিয়ে আছে। কি কি? ধরো কৃত্রিম অক্সিন হচ্ছে IBA, NAA। IBA এর পুরো নাম ইন্ডোল বিউটারিক অ্যাসিড। NAA, NA এর পুরো নাম কি? ন্যাপথিলিন অ্যাসিটিক অ্যাসিড। থিলিন অ্যাসিটিক অ্যাসিড, এরা হলো IBA, NA। আরো এক রকমের এরা কি কাজ করে? এই দুটো ভূমিকা, এই দুটো আমরা যদি এখনই জেনে নিই তাহলে পরের চ্যাপ্টারটা আর আমাদের বিশেষ পড়তে হবে না। এখানে হচ্ছে এদের কাজ হচ্ছে কৃত্রিম মূল, কৃত্রিম অস্থানিক মূল তৈরি করা। অস্থানিক মূল আর কি? কৃত্রিম অস্থানিক মূল আর বীজহীন ফল, এই কৃত্রিম হরমোনগুলো কাজ করতে। বীজহীন ফল, কলা, এটা খুব কলায় দেখতে পাওয়া যায়। যদি কলা গাছে স্প্রে করা যায় এই কৃত্রিম অক্সিন, তাহলে কিন্তু কলার বিচি হবে না, তাহলে কলাটার দাম পাওয়া যাবে। আর যদি কলার বিচি হয় তাহলে কলাটার দাম পাওয়া যাবে না। এই অক্সিনের ভূমিকা আছে। আর IBA, IA এটা বাজারে এটা রুটিং হরমোন বলে কিনতে পাওয়া যায়। তোমরা যে বাজারে বিভিন্ন ফুলের চারা পাও, চন্দ্রমল্লিকার চারা, ডালিয়ার চারা, তারা করে কি? ডালিয়া গাছের আগের বছর বাঁচিয়ে রাখা গাছ, তার একটা মুকুল নেয়, অগ্রমুকুল, সেটা কেটে নেয় তেরছা করে ব্লেড দিয়ে। আর এই যে কৃত্রিম হরমোন বাজারে কিনতে পাওয়া যায় তার নাম রুটেক্স, খুব দাম বেশি নয়। সেই রুটেক্স হরমোনের ভিতর লাগিয়ে দিয়ে বালিতে পুঁতে দেয়। প্রতিদিন গাছে জল স্প্রে করে। 10 দিন 12 দিনের মাথায় গাছের যদি আমি কাণ্ডটা দেখি যে একটা ধরো একটা বালিতে নিয়ে গাছের একটা ছোট আগা নিল, আগার মধ্যে মুকুল আছে আর দুটো কচি পাতা আছে, এইভাবে 7 দিন রেখে দেওয়া হলো। আর এইখানে নিয়েছিল এটা ডালটা কেটেছে, তেড়া করে কাটা আছে এটা, আর এখানে অক্সিন হরমোন লাগিয়ে রেখেছে। 7-10 দিন পর এখান থেকে অস্থানিক মূল তৈরি হবে। 15 দিন পর এটা তুলে নেবে, ছোট টবে করে বাজারে বিক্রি করবে। একটা গাছের দাম 5 টাকা, কোনো খরচা নেই। তো এইভাবে আমরা কৃত্রিম হরমোনের দুটো ব্যবহার করা। আরও কৃত্রিম হরমোন আছে, সেটা হচ্ছে কি 2,4-D আর 2,4,5-T। 2,4-D কি? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।
আর 2,4,5T ওই একই রকম, নামটা শুধু একটু বদলে দিয়েছে। কি নাম আছে? 2,4,5 ট্রাই, আর একই ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এরা কি কাজে লাগে? এদের কাজ হচ্ছে আগাছা নাশক। তার মানে দেখো এখান থেকেই আমাদের কিন্তু শেষের চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেল। শেষের ইউনিটে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে কৃষি কাজে হরমোনের ভূমিকা। এইটাই প্রশ্ন, এইটা লিখবে তাহলেই পুরো নম্বর। কি সবাই কৃত্রিম হরমোন অক্সিন, IBA, NAA এরা শিকড় অস্থানিক মূল তৈরিতে, বীজহীন ফল তৈরিতে কাজে লাগে। আর 2,4-D আর 2,4,5T আগাছা নাশক হিসেবে কাজ করে। এবার আগাছা নাশক কি, এটা মনে মনে প্রশ্ন আসতে পারে। আগাছা নাশক হলো যখন জমিতে ধরো তোমরা ধান গাছ লাগিয়েছো, এবার ধান গাছ লাগাবার পরে ধান গাছের গোড়া থেকে দেখলা কিছু অন্য ডালের গাছ জন্মে গেল, বা ধরো ওখান থেকে কিছু আরজিমনের গাছ জন্মে গেল, শিয়ালগাড়া গাছ জন্মে গেল। সেই গাছগুলো যদি থাকে, তোমার ধানের ফসল তুমি যে সার দিয়েছো সেই আগাছাগুলি সারটা খেয়ে নেবে, ধানের বৃদ্ধি ব্যাহত হবে। তখন কি করতে হবে? এই আগাছা নাশক 2,4,5-D বা 2,4,5T ব্যবহার যদি করি, তাহলে কিছু গাছ আমরা যে আগাছাগুলো জন্মাচ্ছে সেই আগাছাগুলো মরে যাবে। তো আমরা এইভাবে তো কিনবো না, আমরা বাজারে এদের একটা ট্রেড নেম আছে, দোকানে গিয়ে বলবো যে আমি ধান গাছ লাগিয়েছি, আমার এখানে অন্যান্য গাছ জন্মাচ্ছে, মারবো। কি করতে হবে? তখন দোকানদার ওই আমাদের যারা এগ্রিকালচারিস্ট আছে তারা একরকম ওষুধ দেবে। আবার ধরো তুমি ডাল গাছ লাগিয়েছো, সেখানে আবার কিছু আগাছা জন্মেছে, তারা আবার অন্যরকম আগাছা, তারা ধরো মোথা ঘাস, তখন তার জন্য কিন্তু আলাদা হরমোন লাগছে। তো আমাদের অত বেশি জানার দরকার নাই, শুধু আমরা এটুকু জেনে নিলাম 2,4,5-D কৃত্রিম হরমোন অক্সিনের কৃত্রিম ভূমিকা কি। এইবার অক্সিজেন থেকে আরও একটা প্রশ্ন খুব আসে, অক্সিজেনের কাজ কি? এটা মিটিয়ে দিচ্ছি আমরা। অক্সিজেনের কাজ, অক্সিজেনের কাজ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা প্রথমেই কিন্তু অক্সিজেনের কাজ একটা লিখে ফেলেছি, কোষের আকার আয়তন বৃদ্ধি করা। 1 নম্বর কাজ অক্সিজেনের কাজ, 1 নম্বর কোষের বিভাজন ও আকার আয়তন বৃদ্ধি, এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ কি? অগ্রস্থ প্রকটতা, খুব ইম্পর্টেন্ট। অগ্রস্থ প্রকটতা কি? মানে অগ্রমুকুলের বৃদ্ধি বজায় রাখা আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি কমিয়ে দেওয়া। এর ফলে কি হয়? গাছ লম্বা হবে, বেটে হবে না, ঝাপড়া হবে না। গাছকে লম্বা করার জন্য অগ্রস্থ প্রকটতাই হচ্ছে গাছের মূল ব্যাপার, যে গাছ লম্বা হবে। গাছ হবে লম্বা, এটা অগ্রস্থ প্রকটতা, মানে অগ্রমুকুলের বৃদ্ধি। অগ্রমুকুলের বৃদ্ধি বাড়ছে, অগ্রমুকুলের বৃদ্ধি বেড়ে আছে। তারপরে কি? কোষের বিভাজন, কোষের অগ্রস্থ মুকুলের বৃদ্ধি। 3 নম্বর কাজ হচ্ছে বীজহীন ফল, বীজহীন ফল আর অস্থানিক মূল, অস্থানিক বীজহীন ফল উৎপাদন। এটার নামও এখানে একটা 1 নম্বরের প্রশ্ন আসে যে নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনকে কি বলে? এর নাম হচ্ছে পার্থেনোকার্পি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পার্থেনোকার্পি কি? এটা পরীক্ষায় আসে। পার্থেনোকার্পি এটা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্থেনোকার্পি হলো নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন, উদ্ভিদের বীজহীন ফল উৎপাদন পদ্ধতিকেই বলবো আমরা পার্থেনোকার্পি। ডিম্বাশয়টা হয়ে যাবে ফলে, আর ডিম্বাশয়ের ভিতর যে ডিম্বক আছে সেগুলো হয়ে যাবে বীজে, কিন্তু কোনো নিষেক ঘটবে না। নিষেক মানে কি? শুক্রাণু সাথে মানে পুং গ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটের মিলন, এটি কিন্তু অক্সিজেন বাধা দেওয়ার ফলে সরাসরি ডিম্বাশয়টা ফল হয়ে যাবে, বীজ তৈরি হবে না, যেটা আমরা কলা গাছে যদি স্প্রে করি কলা গাছে পাবো। আর 4 নম্বর কি? অস্থানিক মূল, এটা আমরা পড়লাম চন্দ্রমল্লিকায়, মূল তৈরি। তো এই হলো অক্সিজেনের ভূমিকা। আরেকটা ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন বারে বারে আসে, সেটা কি? সেটা হচ্ছে ট্রপিক চলন। আমরা আগের ক্লাসটাতেই বলেছি যে ট্রপিক চলন, ট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা আছে। ট্রপিক চলনে অক্সিজেনের, ট্রপিক চলন কি আমি আরেকবার মনে করে নাও তোমরা, যে আবিষ্ট বক্র চলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই চলনকে বলা হয় ট্রপিক চলন। কোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ? বিশেষ করে ফোটো এবং জিও, এই 2 রকম ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো
তো আমরা একটু ছবি এঁকে বুঝে নিই কীভাবে অক্সিন ফটোট্রপিক চলন বা জিওট্রপিক চলনে ভূমিকা পালন করছে। ধরো এটা একটা মাটি, তার মধ্যে একটা গাছের কাণ্ডটা দেখো সবসময় দেখবে যে কাণ্ড সূর্যের দিকে এগিয়ে আসে, সূর্যের দিকেই কাণ্ড বেঁকে যাচ্ছে। এটা গাছের কাণ্ডের অগ্রভাগ। এখান থেকে আমরা আমাদের পর্ব বেরাবে, পর্ব আছে গাছের কাণ্ডে, পর্ব থেকে পাতা বেরায়, পাতার এখানে আছে কাক্ষিক মুকুল, এখান থেকে শাখা বেরাবে। এইভাবে এটা দেখবে যে সূর্য যেদিকে আছে কাণ্ডটা সেই দিকেই ক্রমাগত বেঁকে যাচ্ছে। কিভাবে এটা ঘটনা ঘটে? এই ঘটনার কারণ হচ্ছে যে সূর্যের আলো যেদিকে পড়ে তার বিপরীতে অক্সিন প্রচুর পরিমাণে জমতে থাকে। কাণ্ডের ক্ষেত্রে অক্সিন কম ঘনত্বে ক্রিয়াশীল, কাণ্ডের বিপরীত দিকে অক্সিন বেশি জমে। 1 নম্বর কি, কাণ্ড সূর্যের আলোর দিকে বেঁকে যায় কেন? 1 নম্বর কারণ হচ্ছে সূর্যের আলোর বিপরীতে অক্সিন বেশি জমে। এই দেখো বেশি জমে গেল। কাণ্ডে 2 নম্বর বৈশিষ্ট্য কি, বেশি ঘনত্বে অক্সিন কাজ করে ও কোষ বিভাজন বাড়ায়। তার মানে এই দিক থেকে সূর্যের আলো পড়ছে, এই দিকের কোষে বেশি অক্সিজেন জমলো, সে কোষ বিভাজন বাড়িয়ে দিল, ফলে এই দিকে বেশি পরিমাণে কোষ তৈরি হলো। এর ফলে ঘটনাটা কি হতে পারে? এর ফলের ঘটনাটা কিন্তু এই দেখো, বেশি যেহেতু সূর্যের আলো যেদিক থেকে আসছে তার বিপরীতে যখন বেশি পরিমাণে জমছে তখন কি হবে? তখন এই ঘটনাটা দেখো এইরকমই ঘটছে যে মাটি কাণ্ডটা বেঁকে গেছে। পর্ব থেকে পাতা তৈরি হয়েছে, কাণ্ডটা এইদিকে অক্সিজেনটা বেশি পরিমাণে জমেছে, কোষ এইদিকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ফলে সূর্য থেকে আসছে আলো, সেই আলোর প্রভাবে কাণ্ডটা এদিকে বেঁকে যাচ্ছে। ঠিক তেমনি মূলটা কিন্তু আবার ঠিক এর বিপরীতমুখী ক্রিয়ার ফলে মূল আলোর বিপরীত দিকে বাড়তে থাকবে। মূলের ক্ষেত্রে কি ঘটনা? মূলের ক্ষেত্রে একই ঘটনা, আলোর বিপরীতে অক্সিজেন জমছে, মূল আলোর বিপরীতে অক্সিজেন জমছে, কিন্তু মূলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মূলে অক্সিজেন কম ঘনত্বে ক্রিয়াশীল। মূলে অক্সিজেন কম ঘনত্বে ক্রিয়াশীল, ফলে মূল আলোর বিপরীতে মূল আছে, মূলে কম অক্সিজেন জমছে, কম অক্সিজেন জমলে এই মূলের বেশি বিভাজন ঘটবে এবং মূল মাটির তলায় চলে যাবে। তার মানে কাণ্ডের বৃদ্ধি আর মূলের বৃদ্ধি দুটি বিপরীতমুখী, অক্সিজেনের ঘনত্বের বিপরীতমুখী দুটো ক্রিয়ার ফলে ঘটে। সূর্যের আলো আসছে, যেদিকে আসছে সেদিকে বেশি অক্সিজেন জমছে, সেই দিকের কোষ বিভাজন বেশি হচ্ছে, কাণ্ড আলোর দিকে বেঁকে যাচ্ছে। ঠিক তেমনি মূলে অন্য শর্ত, অক্সিজেন কম ঘনত্বে কোষ বিভাজন ঘটাবে, বেশি ঘনত্বে ঘটাবে না। যেখানে কাণ্ডে বেশি ঘনত্বে ঘটাচ্ছে, মূলে কম ঘনত্বে অক্সিজেন কাজ করবে, ফলে মূলের কোষগুলো বেশি বিভাজন হবে কম ঘনত্বে এবং মূলটা মাটির তলায় চলে যাবে। এই হলো আমাদের ট্রপিক চলন, ফটোট্রপিক চলনের গল্প। তাহলে আমার ছাত্রছাত্রীরা, আমরা এবার অক্সিজেন শেষ, আমরা এবার জিব্বারেলিন পড়ছি। জিব্বারেলিন কে আবিষ্কার করেন? আবিষ্কর্তা কুরোজোয়া। কুরোজোয়া কোথা থেকে তিনি জিব্বারেলিন আবিষ্কার করেছিলেন? কোন জায়গায়? জিব্বারেল্লা
কোন স্থান? স্থান হচ্ছে জিব্বারেল্লা ফুজিকোরই নামক ছত্রাকের থেকে কুরোজোয়া জিব্বারেলিন সংশ্লেষিত মানে নিষ্কাশিত করতে পেরেছিলেন। তো আমরা জিব্বারেলিনের কাজ, জিব্বারেলিন কিন্তু নাইট্রোজেন বিহীন হরমোন, নাইট্রোজেন বিহীন হরমোন, এতে নাইট্রোজেন নেই। এর কাজ কি? এর কাজ হচ্ছে 1 নম্বরের উল্লেখযোগ্য যে কাজটা, তার আগে বলে নি এ কোথায় সঞ্চিত হয়। সঞ্চয় মানে কোথায় এর সংশ্লেষ স্থান, সংশ্লেষ স্থান এটি হয় হচ্ছে উদ্ভিদের বীজে, পরিণত বীজে ও বীজপত্রে, পরিণত বীজে ও বীজপত্রে এ সংশ্লেষিত হয়, আর ভাজক কলায় অল্প পরিমাণে হয়। পরিণত বীজে, বীজপত্রে আর ভাজক কলায়। আর যেখানে অক্সিন সংশ্লেষিত হয়েছিল কোথায়? সব ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা বা নিবেশিত ভাজক কলা, সমস্ত ভাজক কলাতেই কিন্তু অক্সিন সংশ্লেষিত হয়। আর এ হয় হচ্ছে বীজে, বীজপত্রে এবং ভাজক কলায় অল্প পরিমাণে হয়। তো এর কাজ কি? আমাদের জিব্বারেলিনের কাজ, জিব্বারেলিনের কাজ হচ্ছে, প্রথম যে জিব্বারেলিনের কাজ সেটা হলো কি, উদ্ভিদের পর্বের বৃদ্ধি। মানে যদি উদ্ভিদের কাণ্ডটা ধরো এরকম থাকে, পর্ব, উদ্ভিদের কাণ্ডে পর্ব থাকে, পর্ব মতো এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা হচ্ছে ধরো মুকুল, এখান থেকে পাতা বেরিয়েছে, পাতা বেরিয়েছে। আমরা যদি এই জিব্বারেলিন স্প্রে করি তাহলে এই জায়গাটার পরিমাণ লম্বা হয়ে যাবে, ফলে কাণ্ডটা কিরকম হবে? পর্ব মধ্যটা লম্বা হয়ে যাবে, পর্ব মধ্য হয়ে যাবে লম্বা, মুকুল। তার মানে প্রথম কাজ উদ্ভিদের পর্বের বৃদ্ধিটাকে লম্বা করে দেওয়া, পর্বের বৃদ্ধিটাকে বাড়িয়ে দিচ্ছে গাছ, তার মানে এইভাবেও পর্বের বৃদ্ধি হয়ে গাছ লম্বা হচ্ছে। 2 নম্বর কি? বীজের সুপ্ত অবস্থা কাটানো, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? বীজের সুপ্ত অবস্থা কাটানো। তার মানে কি? দেখো, একটা গাছে ফল হলো, ফলটা পেকে গেল, মাটিতে পড়লো, দেখবা মাটিতে পড়েই ফলের ভিতরের বীজ থেকে চারা হবে না, কারণ 20 দিন, 1 মাস বা 2 মাস পরে সেখান থেকে চারা হবে। এটাকেই বলে সুপ্ত অবস্থায় থাকা, ভ্রূণের সুপ্ত অবস্থায় থাকা। এবার যখন উপযুক্ত পরিবেশ, তাপ, আলো, উষ্ণতা সব পাবে, তখন গাছটা, ওই বীজটা অঙ্কুরিত হবে, আবার নতুন চারা তৈরি হবে। তো বীজ যদি আমি জিব্বারেলিন স্প্রে করে দিই ওই বীজের উপর, তাহলে বীজ থেকে আবার চারা তৈরি, দ্রুত চারাটা হয়ে যাবে, সুপ্ত অবস্থাটা কেটে যাবে। আর 3 নম্বর কাজ কি? ফলের বৃদ্ধি। আমরা যদি গাছে ফল এসছে তখন যদি জিব্বারেলিন দিই, ফলের বৃদ্ধি। এইগুলো কিন্তু সবই আমাদের বাস্তবে করতে পারি। আমরা জিব্বারেলিন নিয়ে যদি গাছে, আমার বাড়িতে গাছ ও ফল হচ্ছে, ফল বাড়ছে না, অল্প পরিমাণে, খুব অল্প ডোজ, খুব অল্প পরিমাণ মাইক্রোগ্রামে যদি প্রয়োগ করো, তাহলে ফলটা দ্রুত বৃদ্ধি পাবে। তো এই হলো আমাদের জিব্বারেলিনের প্রধান কাজ। তো জিব্বারেলিন কোথা থেকে পাওয়া যায়, জিব্বারেলিন কোথায় থেকে উৎপন্ন হয়, কি কাজ করে জিব্বারেলিন? এর পরের যে প্রশ্নটা সেটা আসছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন এটা আরেক রকমের হরমোন, সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি রকমের হরমোন? এটাও উদ্ভিদ হরমোন। কি রকমের হরমোন? এটি হলো পিউরিন বর্গভুক্ত। পিউরিন মানে নাইট্রোজেন থাকবে। পিউরিন কি? পিউরিন হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, অ্যাডিনিন ও গুয়ানিন, এদেরকেই আমরা বলবো পিউরিন। এই দুটো কাজ আমরা পরে পড়ব। এই দুটো নাইট্রোজেন বেস, এরা আমাদের ডিএনএ এর সময় নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড গঠন করে। ডিএনএ এর গঠনে এদের ভূমিকা আছে। তো এই বর্গভুক্ত হচ্ছে পিউরিন, নাইট্রোজেনযুক্ত হরমোন সাইটোকাইনিন।
এর কৃত্রিম নাম জিয়াটিন। কৃত্রিম সাইটোকাইনিনকে আমরা বলবো জিয়াটিন বা প্রাকৃতিক সাইটোকাইনিন। এটা আমাদের ভুট্টা গাছে পাবো জিয়াটিন। ভুট্টা গাছে যে সাইটোকাইনিন পাবো তাকে আমরা বলি জিয়াটিন। এইগুলো প্রয়োগ করেও কিন্তু আমরা আমাদের কৃষিক্ষেত্রে ভূমিকা আছে। তো এই হরমোন, এই যে সাইটোকাইনিন, আমরা সব থেকে বেশি পাবো কোথায়? সাইটোকাইনিনের উৎস, এর উৎস কি? এর উৎস কিন্তু খুব সাধারণ। এর উৎস হচ্ছে বিভিন্ন বীজের শস্য। শস্য কি? শস্য কাকে বলে এটা কিন্তু আমরা আগেই জানি হয়তো, বা মনে করে নাও। শস্য হলো বীজের মধ্যে অবস্থিত কিছু কোষগুচ্ছ, যে কোষগুচ্ছ বীজের মধ্যে অবস্থিত ভ্রূণকে পুষ্টি যোগায়। তা আমি যদি একটা ভুট্টা বীজ আঁকি, ধরো একটা আমি ভুট্টা বীজ আঁকছি। ভুট্টা বীজ দেখতে অনেকটা ডেল্টয়েড এরকম, দেখো অনেকটা ভুট্টা বীজ দেখতে এরকম। ভুট্টা বীজের এখানে আছে হচ্ছে আমাদের ভ্রূণটা, এখানে আছে একটা কোষগুচ্ছ, আর এইখানে পুরোপুরি ভর্তি ভরা আছে আমাদের শস্য। এই শস্যের মধ্যে তৈরি হয়, এটার নামই হচ্ছে শস্য। এই শস্যের মধ্যেই তৈরি হয় হচ্ছে আমাদের সাইটোকাইনিন। আর কি, আর কোন শস্য? আরেকটা প্রশ্ন আসে, এটি তরল শস্যের নাম বলো। নারকেলের ডাবের জল। নারকেলের জল, নারকেলের ভিতরে যে জলটা থাকে সেটা হলো তরল শস্য। এর মধ্যেও প্রচুর পরিমাণে সাইটোকাইনিন আছে। এই সাইটোকাইনিনের কাজ কি? এরও খুব সহজ কাজ, কিন্তু এর কাজ অনেকটা অক্সিনের বিপরীত। সাইটোকাইনিন কিভাবে কাজ করে, কি কাজ করে? সাইটোকাইনিনের কাজ হচ্ছে অক্সিনের বিপরীতমুখী একটা কাজ। সাইটোকাইনিনের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা কমিয়ে দাও এবং পার্শ্বের শাখা প্রশাখার বৃদ্ধি ঘটাও। এটা হলো গাছের কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাড়ানো। কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাড়িয়ে গাছকে ঝাপড়া করা। তুমি এটা দেখো, এটা কিরকম? ধরো একটা গাছ বাড়ছে, তোমরা আগাটা ভেঙে দিলা, শাখাগুলো বেরাতে শুরু করলো, গাছের অনেক গাছ শাখা বেরালো, তার আগাগুলো ভাঙলা, আবার শাখা বেরালো, এইভাবে গাছটা ঝোপালো হয়ে গেল। এখানে কিন্তু সাইটোকাইনিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাইটোকাইনিনের আরেকটা কাজ কি? সাইটোকাইনিনের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে গাছের পাতা, মানে পাতার অকাল মোচন, ফলের অকাল মোচন রোধ করবে। পাতা ও ফলের অকাল মোচন রোধ করবে। তার ফলে কি, গাছের পাতা গাছে অনেকদিন থেকে যাবে, ফলটা চট করে ঝরে পড়বে না। তো এই হলো আমাদের উদ্ভিদ হরমোন। তো শেষের যে প্রশ্নটা সেটা তো আগেই আমরা মোটামুটি পড়িয়ে ফেলেছি। যে প্রশ্নটা কি আসে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে কৃষিকাজে হরমোনের ভূমিকা কি। আমরা এরা প্রথমেই বলে দিয়েছি যে অনেক কৃত্রিম হরমোন বিভিন্ন কৃষিকাজে ভূমিকা পালন করে। বীজহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পিতে সাহায্য করে, অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে, কোনো গাছ কেটে কাটিং তৈরি করে তার অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে, বিভিন্ন আগাছা নাশক, তার মধ্যে আমরা বিভিন্ন জমিতে চাষ করার সময় আগাছা নাশ করতে পারবো 2,4,5-D, 2,4,5-T, 2,4-D, 2,4,5-T দিয়ে। এছাড়াও যদি আমরা কিছু কৃত্রিম জিয়াটিন, সাইটোকাইনিন আমরা প্রয়োগ করি তাহলে গাছ হয়ে যাবে ঝোপড়া, তার পাতা ঝরবে কম। আর আবার যদি আমরা কিছু কৃত্রিম জিব্বারেলিন ব্যবহার করি তাহলে গাছকে লম্বা করে দিতে পারবো। কৃত্রিম জিব্বারেলিন দিয়ে বাজারে কিনতে পাওয়া যায়, খুব অল্প পরিমাণে যদি প্রয়োগ করি গাছ হয়ে যাবে লম্বা। তো এটা আমাদের কিন্তু নিজেরা করবা না। তোমরা যদি কৃষিক্ষেত্রে যুক্ত থাকো, তোমরা কিন্তু একজন অভিজ্ঞ যারা এগ্রিকালচারে কাজ করে কোন ডোজে কাজটা করবে সেটা কিন্তু মেনে রাখবে। তোমরা তো ট্রেনে এইটুকু জেনে নিলে, ভাবলাম বা অনেক কিছু জেনে গেছি, এবার এগুলো সব প্রয়োগ করে দিই নিজের বাড়ির 1 বিঘা জমিতে, তাহলে কিন্তু খুব বিপদ। এটার পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ। পরিমাণ কিন্তু এত অল্পভাবে প্রয়োগ করতে হবে, তবেই ও কাজ করবে। বেশি পরিমাণে যেই প্রয়োগ করে দেবো গাছটি যাবে মরে। তাই জন্য খুব সাবধান, কিন্তু খুব উপকারী জিনিস আমাদের বাস্তব জীবনে। ছাড়া আমাদের কিন্তু কৃষিকাজ দাঁড়িয়েই নেই। কৃষিকাজের বেশি ফলন, বেশি উৎপাদনের জন্য এই উদ্ভিদ হরমোন আমাদের ব্যাপকভাবে জানা দরকার। তার গঠন, এই কৃত্রিম যে এই উদ্ভিদ হরমোন, এইগুলোর একটা নামও দেওয়া হয়েছে। তার নাম বলা হয়েছে PGR, পিজিআর এর পুরো নাম কি? প্ল্যান্ট গ্রোথ
রেগুলেটর। বিভিন্ন কৃত্রিম হরমোনের গ্রুপ আছে এর মধ্যে, আবার অনেক রাসায়নিক ট্রাইকোয়েন্টনল বলে বিভিন্ন হরমোন আছে, বিভিন্ন অ্যামিনো অ্যাসিডও এর মধ্যে ফেলে দেওয়া হয় যাতে গাছের ভিটামিন কিছু দিয়ে দেওয়া হয় কৃত্রিমভাবে, যাতে গাছের বৃদ্ধিটা খুব ভালো হয়। তো এইগুলোই আমাদের আজকের ক্লাসের বিষয়। এর পরের দিন আমরা উদ্ভিদ হরমোনটা হয়ে গেল, এর পরের যে পার্ট সেই পার্টটা বই অনুযায়ী আমরা পরের পার্টটা এর পরের দিন পড়ব।